তিনি এই যে এভাবে সংগ্রহ করা অর্থ টাকা পয়সা এগুলি দরিদ্র ছেলে মেয়ে যারা পড়ালেখা করতে পারে না তাদের বই কিনে দেওয়া, টিউশন কিনে দেওয়া, হ্যাঁ, এই সব কাজে তিনি ব্যয় করছেন। ঠিক আছে। আচ্ছা, এবার বলছে যে আপনাদের সাডেন ডেমাইজ অফ মিস্টার young Sheikh Mujib carried on the charity following his teacher. তার যে শিক্ষক ছিলেন কাজী আব্দুল হামিদ, তিনি সাডেন ডেমাইজ মানে হঠাৎ মৃত্যুবরণ করা, হ্যাঁ, সাডেন ডেমাইজ মানে হঠাৎ মৃত্যুবরণ করা। তার শিক্ষক কাজী আব্দুল হামিদ হঠাৎ মারা যাওয়ার কারণে তাকে অনুসরণ করে, হ্যাঁ, এর পরবর্তীতে চ্যারিটি কাজ, দাতব্য কাজ, চাঁদা তোলা এবং সমাজে বিলিয়ে দেওয়া, এই কাজটা তিনি করতেন। কে করতেন? বঙ্গবন্ধুর কাছে হাতে রেখেছিলেন। ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা যে লেসনটা পড়লাম, লেসন 13 পেজ 42, মুজিবুল স্কুল ডেস। স্কুল ডেস অর্থাৎ মানে স্কুল জীবনে তিনি কেমন ছিলেন তার সম্পর্কে আমরা কিছুটা জানলাম। ঠিক আছে। একটি প্রশ্ন আমাকে ডায়লগ আছে লেসন 13 রিডিং উইথ মিনিং। ডায়লগ আছে লেসন 13 রিডিং উইথ মিনিং। ডায়লগ আচ্ছা, একটু আমাদের ক্লাসের সময় বোধহয় শেষ নাকি? আমাদের ক্লাস শেষ? Yes sir, 2 বাজে টাইম শেষ। ঠিক আছে। সিরাত কি হইছে? সবাই এভরিবডি লুক এট মি। আজকের মতো সিরাত, আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ঠিক আছে। আমরা নেক্সট টাইমে এই প্যাসেজটা নিয়ে আবার কথা হবে। এখান থেকে আমি তোমাদের বানাবারে কিছু কোশ্চেন করব, তোমরা আমাকে দেখে দেখে অ্যানসার করবে। ঠিক আছে। তো এখান থেকে যে টপিক আছে প্রত্যেকটা আমি রিড করে দেব। তোমরা এই প্যাসেজটা বারবার রিড করবে বাসাতে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমার হোস্ট বানাই দিয়েছে। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই ক্যামেরা অন করেন, কেউ ক্যামেরা অফ রাখবেন না। আমরা পেজ নাম্বার 37 করতেছিলাম, তাই তো? ইয়েস স্যার। কোন অঙ্ক সমস্যা আছে? কালকে যেটা করছিলাম তার মধ্যে কোনো সমস্যা থাকলে বলো আমাকে। নো স্যার, নো প্রবলেম। 21 পর্যন্ত শেষ। আমরা তারপরে শুরু করতে পারি, তাই তো? 21 পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে বলো। না স্যার, সমস্যা নেই। নাম্বার পেজ নাম্বার 37 কোশ্চেন 21 পর্যন্ত আমরা কতবার করে শেষ করছিলাম? পেজ 37। আমরা আজকে 22 থেকে শুরু করব। তার আগে বলতেছি 21 এ কি কোনো সমস্যা থাকে সেটা বলো আমাকে। নো স্যার, 21 এ কোনো প্রবলেম নেই। ওকে, 22 করব। দেখো 22 কথা যদি বলি, প্রশ্ন করার বাদ দিয়ে একটু একটা চিত্রের মধ্যে দেখার চেষ্টা করি আমরা। এটা একটা বাসের ছবি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা একটা বাসের ছবি। এখানে আছে তোমার উপর পানি, আর এই যে এটুকু হলো কাদা। এটুকু হলো কাদা। আমাকে বলে দিছে যেটা যে এই বাসটা একটা বাসের কত অংশ বলে দিছে তোমাকে। দেখো বলছে 0.5 অংশ, 0.15 অংশ। এই যে অংশটুকু কাদা যেটুকু ভরাট করে দিলাম, এই অংশের মান হচ্ছে 0.15 অংশ। আর আমিও কি এরকম একটা ছবি আঁকবো? আমি ছবি আর্ট করতে বলি নাই, তোমাকে জাস্ট একটু বুঝতে বলছি। প্রশ্নটা দেখলে আমরা বুঝতে পারবো সব। স্যার এগুলো কি লিখবো? ওকে, লেখেন। যদিও তোমার অঙ্ক করতে এটুকু আর্ট করার কোনো দরকার নেই, বললাম তো তোমাকে বোঝার জন্য আমি জাস্ট বলতেছি। ওকে স্যার। আর 0.65 অংশ আছে পানিতে। এই যে অংশটুকু আছে পানির ভিতরে,
এখান থেকে এইটুকু আছে 0.65 অংশ, এই অংশ আছে পানিতে, আর বাকি যে অংশটুকু আছে তোমাকে বলছে এই বাকি অংশটুকু পানির উপরের অংশের দৈর্ঘ্য, এটা অংশ বলে নাই, এখান থেকে এইটুকু দৈর্ঘ্য বলেছে তোমাকে 4 মিটার। কত মিটার বলতে তোমার 4 মিটার, 4 মিটার। এখানে কিন্তু এখানে অংশ বলা ছিল, এখানে কিন্তু অংশ বলা নেই, এখানে বলছে এত দৈর্ঘ্য 4 মিটার। এখন তোমাকে এই সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য কত এত বের করতে বলছে, এটা কিন্তু x বলো। তোমার এই বইয়ের কথাগুলোকে আমি কিন্তু দিয়ে এভাবে প্রকাশ করলাম। আপনার কথা প্রশ্নটা বুঝতে পারছি কিনা সেটা বলো। মানে এইটুকু দৈর্ঘ্য 4 মিটার, দৈর্ঘ্য কত? জি স্যার, বুঝতে পেরেছি। এই অংশটুকু হলো 0.5, সম্পূর্ণ পাশের 0.15 অংশ। এইটুকু হলো সম্পূর্ণ পাশের 0.65 অংশ। তাহলে আমি যদি সম্পূর্ণ মানে কত, এক অংশ, পুরো পাশটা কত, এক অংশ, এই এক অংশ থেকে যদি এই দুইটা অংশ বাদ দিয়ে দেই তখন আমি কি পাবো, এই অংশটুকু পাবো। এটা তো বুঝতে পারছি আমরা। সম্পূর্ণ বাসটা হলো একটা বাস, তার মানে এক অংশ। জি স্যার, বুঝতে পেরেছি। এই এক অংশ থেকে যদি এই অংশটুকু আর এই অংশটুকু বাদ দিয়ে দেই তার মানে যে অংশটুকু পাবো সেটা কি পানির উপরের অংশ, সেই পানির উপরের অংশ মানে 4 মিটার, তার মানে আমার অংশ শেষ। তাহলে আমরা কি বলবো এখানে, 22 নম্বর অঙ্কটা বলবো দেওয়া আছে বাসটির পানির উপরে আছে, আজান চলাকালীন সময় একটু মিউট করে রাখুন। বাসটির আছে পানি আছে কত অংশ বলছো তোমাকে, 0.65 অংশ। বাসটির এখানে আবার বাসটি লিখে দাও, বাসটির কাদায় আছে। স্যার আমি এই অঙ্কটা পারি। ওকে, ধন্যবাদ, করে ফেলেন তাইলে 1/5 অংশ। বাকি অংশটা কি পানির উপরে আছে, পানিতে কাদা, তার উপরে তো পানির উপরে আছে, তাহলে লিখবো সুতরাং পানির উপরে আছে, পানির উপরে আছে আছে। সম্পূর্ণ বাস মানে কত, এক অংশ, সম্পূর্ণ বাস মানে 1, বিয়োগ করব এই দুইটার যোগফল 0.65 যোগ 0.15 এত অংশ। এই লাইনটি বুঝছি আমরা সবাই। বলেন 3 নম্বর লাইনটা বুঝতে পারছি? জি স্যার। আদ্রিতা, আদ্রিতা 3 নম্বর লাইন বুঝতে পারছি? স্যার আমি বুঝতে পারি 3 নম্বর লাইন। ওকে, ধন্যবাদ। ওকে, ইয়েস স্যার বুঝতে পারছি। আমি কাদার অংশ আর পানির অংশ এগুলো যোগ করছি, যোগ করে সম্পূর্ণ পাশটা বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিলে সেটা পানির উপরে আছে। এখন যদি আমি এটা যোগ করে দেই 1 বিয়োগ 5 আর 5 যোগ করলে 10 এর শূন্য হাতে থাকে 1, 6 আর আগে 7 আর আগে 8, তাহলে 0.8 অংশ, এত অংশ। 1 থেকে এটা বিয়োগ করলে থাকবে 0.20 অংশ। এখন এই অংশ মানেই হলো 4 মিটার। প্রশ্নে বলেছে তোমাকে এত অংশ মানে হলো 4 মিটার। স্যার এখানে বিয়োগটা কিভাবে বুঝলেন এটা বুঝা যায়? 1 তারপরে হলো পাশে কিছু নাই, তারপর 10 পরের লাইনে যদি লিখে গেলে দশমিক দিয়ে 8 শূন্য সদৃশ করার জন্য এই বরাবর উপরে দশমিক দিয়ে দুটো শূন্য দেব, বিয়োগ করো। স্যার এরকম অঙ্ক কি কুইজের জন্য আসতে পারে? এই অঙ্ক কুইজের জন্য না, এটা সাধারণত সৃজনশীল প্রশ্নে বেশি আসে। কুইজও দিতে পারে, সৃজনশীল প্রশ্নে বেশি আসে। 10 থেকে 8 বাদ দিলে 2 থাকে 1 0 বুঝছে? তো আমরা শিখে আসলাম 5 নম্বর অঙ্কে, 13 নম্বর অঙ্কে এই অধ্যায়ের 13 নম্বর অঙ্কে বিয়োগ শিখে আসছি আমরা।
দেখো এই এত অংশ, এই অংশ মানে কোনটা? উপরের এই অংশ কিন্তু কোনো পয়েন্ট দুই অংশ, এই অংশ সমান করে দিচ্ছে আমাকে 4 মিটার। তাহলে শর্ত মতে 0.20 অংশ সমান 1 মিটার। তাহলে 1 অংশ, সুতরাং 1 অংশ সমান কোন হবে না বেশি হবে? স্যার ওখানে 4 মিটার হবে না? এখানে 4 মিটার, সরি 4 মিটার। 4 ভাগ 0.20 মিটার বা 0.20 মিটার, একটা 0 দাও। এটা যদি ভাগ করো তখন আমরা কিভাবে লিখবো? 8 ভাগ 20 ইনটু হলো তোমার দশমিকের জন্য একটা 1, দুটো অঙ্ক দিল 0 5 20 105 4 5 20 মিটার। সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য তাহলে কয় মিটার পাইলাম? 1 অংশ মানেই তো সম্পূর্ণ বাস। এই যে বুঝতে কোনো সমস্যা আছে আমাদের? এখানে 0.8 এর পরে কি আবার 0 হবে? 0.8 এর পরে 8 শূন্য, এটা ইয়েস স্যার। 0.8 এর পরে 0 দিলেও যে কথা, না দিলে একই কথা, তোমার ইচ্ছা। এটা না দিলেও হবে না? হ্যাঁ, না দিলেও হবে। আর কোনো সমস্যা আছে অঙ্কটায়? না স্যার। নো স্যার। তার মানে আমরা শেয়ার করতে পারি আমরা। নো স্যার, আর একটু আছে। তুমি প্লিজ কথা বলে রাখো, আমাদের এই ছবিটাই। তোমাদের মাইক মিউট করো প্লিজ। তো আসো সবাই। জি স্যার, তোলা শেষ। ওকে, বুঝে দিলাম। এখনো হয়নি? কিন্তু আমার এই জায়গায় নেটের একটু প্রবলেম, তাই দেখাচ্ছে না, সব ভিজিবিজি দেখাচ্ছে। স্যার এখানে নেটের প্রবলেম। ওকে, নেট স্যার ক্লিয়ার হলে কথা বলে স্ক্রিনের সামনে ওদের ছবি চলে আসে, এই জন্য তুলতে পারি না। স্ক্রিনশট দিয়ে রাখেন, তাদের বেশি সমস্যা হচ্ছে। স্যারের ভিডিওটাকে ডাবল ক্লিক করে পিন করে নিলে দিতে পারো। স্ক্রিনশট দিয়ে রাখো, তাদের তুলতে দেরি হচ্ছে। স্যার অঙ্ক তোলা শেষ। ওকে, বুঝে দিলাম। এর পরের অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। এখন যে বাসের অঙ্কটা করলাম এটা ইম্পর্টেন্ট, যে পরের অঙ্ক যেটা আছে এটা ইম্পর্টেন্ট। 23 নাম্বার। এখানে আমাকে বলে দিচ্ছে যে আব্দুর রহমান তার সম্পত্তি, আব্দুর রহমান কোন একজন ব্যক্তি, তিনি তার সম্পত্তি মানে তার কত 1 অংশ সম্পত্তি, তার এই 1 অংশ সম্পত্তির 0.01 অংশ তার স্ত্রীকে দেন। আব্দুর রহমান তার সম্পত্তির 0.01 অংশ স্ত্রীকে দিলেন, নাকি 0.125 অংশ স্ত্রীকে দান করলেন। বাকি সম্পত্তি আরো যে অবশিষ্ট সম্পত্তি থাকে সেই সম্পত্তি কত অংশ তোমাকে বলছে? 0.5 অংশ পুত্রকে। হ্যাঁ, ওই রকমই আগাবো আমরা, ওই রকম করে আগাবো। দেখি কত করা যায়। দেখো লিখে নেই, ধরি আব্দুর রহমানের মোট সম্পত্তি 1 অংশ। আগের অঙ্কটা আমরা ধরে নিতে পারতাম, ধরি বাসটি তোমার 1 অংশ। ধরি মোট সম্পত্তি
মোট সম্পত্তিকে আমি এক অংশ ধরে নিই, তিনি স্ত্রীকে দান করলেন কত? 0.125। তিনি স্ত্রীকে দান করলেন, তিনি স্ত্রীকে দান করলেন 0.125 অংশ। তার মানে আমাকে স্ত্রীকে দান করার পরে যেটা থাকবে সেটাকে বের করে নিতে হবে। কি লিখবো তাহলে? স্ত্রীকে, সুতরাং দান করার পর বাকি থাকলো বা অবশিষ্ট থাকলো যা লাগলো, অবশিষ্ট থাকলো মোট সম্পত্তি ছিল তার কত? 1। এখান থেকে বিয়োগ করতে হবে যেটা দান করে দিছি, 1 2 5 এত অংশ। এখন বিয়োগ করো, বিয়োগ করার ক্ষেত্রে নিয়ম কি? 1.125 0.000। 10 থেকে 5 বাদ দিলে 5 3 7 আর তাকে 1 2 8 8 7 5 0 অংশ। তাহলে লিখব 0.875 অংশ। তার মানে স্ত্রীকে দেওয়ার পর আমার পাশে এই সম্পত্তিটা অবশিষ্ট রয়েছে। এখন এই সম্পত্তি থেকে আব্দুর রহমান যে সম্পত্তিটা আমার কাছে আছে সেটা 0.875 অংশ। এখন এই সম্পত্তি, বাকি সম্পত্তির কত অংশ দান করছে সে? 0.5 অংশ পুত্রকে, 0.25 অংশ কন্যাকে দেওয়ার পর এই যে সম্পত্তি থাকলো সেই সম্পত্তির আর কত কত অংশ দিতে দেখো। লিখবো কি এখানে? পুত্র এবং কন্যাকে দিলেন তিনি, পুত্র ও কন্যাকে দিলেন পুত্র আর কন্যাকে কত দিলেন দেখেন। পুত্রকে দিছে হলো 0.5 আর কন্যাকে দিছে হলো 0.25। 0.5 প্লাস 0.25 এত অংশ যদি যোগ করি এটা তাহলে কত হচ্ছে? 5 7 0.75 অংশ। আর মূলত সম্পত্তি ছিল 875। তার মধ্যে থেকে তিনি দান করলেন হলো তোমার 0.75 অংশ দান করে দিয়েছেন। এখন অবশিষ্ট রইল বা বাকি রইল, দেখো বাকি রইল তার মোট সম্পত্তি ছিল কত? এই অংশটা 0.875 মাইনাস 0.75 এত অংশ। স্যার এটা কি 0.5 লিখেছেন? হ্যাঁ 0.5 বইতে তাই দেওয়া আছে, 0.5 দেওয়া আছে, কিন্তু 0.5 এর আগে দিয়ে দিলে তো কোনো সমস্যা নেই। স্যার 0.5 প্লাস এর পরে কি ওটা 0.25 হবে? 0.25 তাই সমস্যা নেই, ঠিক আছে? ইয়েস স্যার। ওকে, সেগুলো দশমিকটা বোঝা যায় না। এখনো বোঝা যায় না? স্যার এখন বোঝা যায়। এখন বিয়োগ করব আমরা। যদি বিয়োগ করি 0.875 0.750 বিয়োগ করো 5, এখানে থাকতেছে কত? 2। তাহলে 0.025 অংশ, 0.025 এত অংশ। ওরা আমাকে বলে দিয়েছে যে কি অংশের দামটা বলেছে তোমাকে, আপনি তো আনমিউট করো। এত অংশের দাম বলেছে তোমাকে 3,15,000 টাকা। তারপর আমরা কি লিখবো? শর্ত মতে যদি বলি, শর্ত মতে
0.025 অংশের মূল্য কত দেখলাম যেন 3,15,000 টাকা। 3,15,000 দেখতে পারি না। টাকা। স্যার হয়েছে 0.125 হবে না? বুঝলে আপনার কথা? 7 থেকে 5 বাদ দিলে থাকতেছে 2, হ্যাঁ 125 হবে, সরি এখানে 0.125 হবে, ধন্যবাদ। তাহলে এক অংশের দাম কত হবে তোমাকে? সুতরাং এক অংশের মূল্য 3,15,000 ভাগ 0.125, এটাকে ভাগ করেন, যেটা হবে সেটা উত্তর। আমাকে ভাগ করে দেওয়া লাগবে না, পারবেন আপনারা? স্যার স্যার আমি কি কিছুই নাকি আরো আছে? ভাগ করো, ভাগ করলে যেটা হবে সেটা উত্তর। স্যার এখানে ভাগের যে উপরের সংখ্যাটা তার ওখানে 3টা 0 হবে না, না 2টা? স্যার 3টে 0 হবে। দুটো জিরো দিচ্ছে? স্যার আপনি 2টা 0 দিয়েছেন। ওকে, 3টা জিরো। ভাগ করছেন? আজিরা তোমার ওখান থেকে অনেক শব্দ হচ্ছে। আমার এখানে কোনো শব্দ হচ্ছে না। তোমার ওখান থেকে শব্দ আসছে। কোন সমস্যা আছে? ভাগ করতে উত্তর করতে আছে বলেন। কোনো সমস্যা নেই। স্যার স্যার হ্যাঁ বলো, শুনতেছি। স্যার আপনি তাও একটু ভাগটা একটু করে দেন। ওকে, করা শেষ? স্যার আপনি একটু ভাগটা করে দেন যদি ভুল হয় এর জন্য। সবার তোলা শেষ? মুছে দেবো? স্যার আপনি ভাগটা একটু করে দেন আমাদের যদি ভুল হয়। ইয়েস স্যার, বুঝতে দেন। ভাগ করে দেওয়া লাগবে? স্যার আমাদের যদি ভুল হয়। ওকে, দেখেন এই অঙ্কটা আরো একটা ওয়েতে করে দিচ্ছি। এই অঙ্কটাই অন্য একটা ওয়েতে করে দিচ্ছি, তখন আর ভাগ করে দেওয়া লাগবে না, তখন সহজ হয়ে যাবে। আবার তিনি স্ত্রীকে দেওয়ার পরে অবশিষ্ট সম্পত্তিটা ছিল কোনটা? এই অংশটা। স্ত্রীকে দিছিল এত অংশ, এখান থেকে অবশিষ্ট সম্পত্তি ছিল তার পুত্র। তিনি কি বলছে এখানে?
বাকি সম্পত্তির 0.5 অংশ দিচ্ছেন তার ও 2.25 অংশ কন্যাকে দেওয়ার পর পুত্র এবং কন্যাকে দিচ্ছেন অংশ। এখন এই অংশটুকু দিছে কাজ কোন সম্পত্তি, এই যে সম্পত্তিটা আছে এত অংশ দিছে, এই সম্পত্তির এত অংশ দিছে তিনি হলো পুত্র এবং কন্যাকে দিছে। তাহলে কি লিখবো, তিনি পুত্র ও কন্যাকে দিলেন। কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। ইয়েস স্যার। শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। আরে বারে একই ইতিহাস আমি জানি। ওকে বাদ দেন, একটা বারবার না বললাম যদি নেটের সমস্যা করতেছে পড়াশোনা করি আমরা। আমি আপনাদের যেটা বলতেছিলাম যে অঙ্কটাকে আলাদা আলাদা পার্ট না করে আমরা মোট সম্পত্তি ছিল পুত্র কন্যার একটা অংশ পাইছিলাম, তারপরে আমার স্ত্রীকে দেওয়ার পর একটা অংশ ছিল, অত যে অংশটা ছিল এখানে কত ছিল 0.875 অংশের সাথে স্ত্রী কন্যাকে দেওয়ার পর কত অংশ পেলাম সেই অংশটা বের করে নেব। বের করে নিয়ে মোট সম্পত্তি থেকে যে অংশটুকু থাকবে অবশিষ্ট সেই অংশের মূল্য তোমাকে দেওয়া আছে ওখানে, তারপরে এক অংশের মূল্য বের করে নেব। এই দুইটা ওয়েতে আমরা করতে পারবো আমরা। ডাটাকে যদি 24 নম্বর প্রশ্নের কথা বলি দেখেন তো হচ্ছে এমনিতে মাঝে মাঝে শুনতে পাচ্ছি না আপনাদের, আবার মাঝে মাঝে এত শব্দ করেন মিউট করো। জাস্ট আমি আপনাদের একটু বলে দিচ্ছি দেখেন 24 নম্বর প্রশ্ন বলছে এক কৃষক 250% জমির 3/8 জমিতে ধান চাষ করছে, তার মোট জমি কত অংশ বলছে 250% তার 3/8 জমিতে 350 এর 3/8 শ্রীলঙ্ক। না এরপর একটা সৃজনশীল অংশ। তোমরা এই সৃজনশীল প্রশ্নটা বাছাই করার চেষ্টা করবা, 22 এবং 24 নম্বর অঙ্কটা বাছাই করার চেষ্টা করবা। জি স্যার, ওকে। যদি না পারো আমি এসডব্লিউ লিখবো। হ্যাঁ এসডব্লিউ লিখবো 22 এবং 24। স্যার এসডব্লিউ 22 এবং 24 নম্বর অঙ্ক। হ্যাঁ এসডব্লিউ পেজ কত ছিল এখানে 37 কোশ্চেন 22 এবং 24। ওকে স্যার এবার দেখা যাচ্ছে না কিছু। আর 7 পেজে 22 এবং 24 নম্বর অঙ্কটা তোমাদের প্রমাণ করতে বলছি। আমি 22 পেজ করে দিয়েছি, 22 এবং 24 তোমাকে করতে বলছি। যদি 24 পারো করবা, না পারলে আমি নেক্সট ক্লাসে আবার করে দেব, ঠিক আছে? ওকে স্যার ওকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। সবার সুবিধার্থে আমি বলে দিচ্ছি রিফা ও রিমা দুই বোন, উদ্দীপকে দুইজন মেয়ের কথা বলা আছে। রিফা এবং রিমা তারা দুই বোন কাগজ দিয়ে তারা রোবট বানানোর চেষ্টা করছিল, তাদের মধ্যে একটা সৃজনশীলতা কাজ করছিল। সেই সৃজনশীলতা হলো কাগজ দিয়ে রোবট তৈরি করা, অর্থাৎ কারিকুলার অ্যাক্টিভিটিস তারা দেখছিল। সবাই ক্যামেরাটা অন করো। জাকারিয়া হুসাইন এন্ড রাতুল জুবায়ের সবাই ক্যামেরা অন করো, সবাই এ টু জেড। আল্লাহ তাআলা তোমাদের কত সুন্দর করে বানিয়েছেন, অথচ তোমরা ক্যামেরাটা অফ করে বসে থাকো। আচ্ছা, তাহলে রিফা এবং রিমা তারা চেষ্টা করছিল রোবট বানানোর জন্য। এখন আমাকে বলবা সিরাত ফাতেমা কি দিয়ে তারা রোবট বানানোর চেষ্টা করছিলেন? কাগজ দিয়ে। হ্যাঁ, কাগজ দিয়ে তারা রোবট বানানোর জন্য
চেষ্টা করছিলেন, বাড়ানোর চেষ্টা করছিলেন যখন তারা কাগজ দিয়ে তাদের মা দেখে ধমক দেন। হ্যাঁ, স্বাভাবিকভাবে আমরা যখন বাচ্চারা বা আমরা বাসায় কাগজ কাটাকাটি করি, আমাদের বড় যারা আছেন, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যারা আছেন, তারা ধমক দেওয়াটাই স্বাভাবিক। তারা ধমক দিয়ে বলে, "এই কি করিস এইসব কাটাকাটা, বা এগুলা কি করছিস, পড়াশোনা বাদ দিয়ে?" এই ধরনের কথা বলেই থাকে। জিনিসপত্র ডাস্টবিনে ফেলে দেন, অর্থাৎ তাদের যে কাগজ দিয়ে রোবট বানানোর চেষ্টা করছিলেন সেগুলা নিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, ঝুড়িতে ফেলে দেওয়া হয়। ঠিক তখন ওই টিভিতে শিশু অধিকার নিয়ে একটি আলোচনা অনুষ্ঠান চলছিল। অর্থাৎ যখনই রিফা এবং রিমার মা সেই কাগজগুলো নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন, ঠিক ওই মুহূর্তে টেলিভিশনে শিশু অধিকার আইন নিয়ে বা শিশু অধিকার নিয়ে একটি আলোচনা সভা চলছিল, যা দেখে তিনি তার ভুল বুঝতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, কে তার ভুল বুঝতে পারেন? রিফা ও রিমার মা। হ্যাঁ, অর্থাৎ তারা তাদের মা, রিফা এবং রিমার মা তাদের ভুল বুঝতে পারেন। সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সবাই ক্যামেরাটা অন করো। জাকারিয়া হোসাইন, বোয়া, তানহা, অর্থাৎ সবাই ক্যামেরা অন করো। রামিসা, আবু সাহেব, সবাই। ক নাম্বার কোশ্চেন হচ্ছে, শিশু অধিকার বা শিশু কারা? আমরা যখন এই অধ্যায় শুরু করেছিলাম তখন শিশুর একটা সংজ্ঞা দিয়েছিলাম, জানি না তোমাদের মনে আছে কিনা, তারপরেও আমি আবারও বলে দিচ্ছি যে শিশু হচ্ছে তারা 18 যাদের বছরের কম বয়সী যে কোনো মানুষই শিশু। অর্থাৎ 18 বছরের কম বয়সী সবাই শিশু। এই সংজ্ঞাটা অবশ্যই মনে রাখতে হবে। কোশ্চেন নাম্বার খ, অধিকার নিরাপত্তা অবলম্বন বিষয়টি বুঝিয়ে বলো বা বুঝিয়ে লেখো। আসলে অধিকার স্যার নিরাপত্তা পেজটা একটু বলবেন, পেজ নাম্বার? পেজ নাম্বার বলবো 85। দেখো অধ্যায় 10 আলোচনা করেছি, তুমি অধ্যায় 10 বের করো, তাহলে পেজ খুঁজে পাবা। স্যার পেয়েছি। অসংখ্য ধন্যবাদ, তুমি এত একটা বিশাল কিছু পেয়ে গেছো। ওকে, দেখো অধিকার অবলম্বনের বা অধিকার নিরাপত্তা অবলম্বন বিষয়টি বুঝিয়ে লেখো। আমরা জানি একজন শিশুকে বিকশিত করার জন্য, শিশুকে সুস্থ স্বাভাবিক জীবনধারণের জন্য তার কিছু অধিকার রয়েছে, যেমন চলাফেরার অধিকার, কথা বলার অধিকার। মৌলিক অধিকার তো অবশ্যই আছে, মৌলিক অধিকারের সাথে সাথে আরো কিছু অধিকার আছে। তার মেধাকে বিকশিত হওয়ার অধিকার, কথা বলার অধিকার, চলাফেরা করার অধিকার এবং সেই সাথে বিনোদনের অধিকার। অর্থাৎ সব অধিকারের নিরাপত্তা যদি আমরা দিতে পারি, অর্থাৎ বাচ্চাদেরকে সেই অধিকারগুলো আমরা যদি সঠিকভাবে প্রদান করতে পারি, তাহলে সেটা হবে অধিকার নিরাপত্তা অবলম্বন বা অধিকার নিরাপত্তা মেনে চলা। যেমন একটি পথ শিশু তার সব ধরনের সুযোগ সুবিধা পায় না, যদি আমরা সেই পথ শিশুকে তার যাবতীয় সুযোগ সুবিধা, তার যাবতীয় অধিকারগুলোকে আমরা পূর্ণ করতে পারি, তাহলে সেটা হবে অধিকার অবলম্বন, অধিকার নিরাপত্তা অবলম্বন। কোশ্চেন নাম্বার ঘ, রিফার মা জাতিসংঘ শিশু অধিকার সনদের কোন ধারাটি লঙ্ঘন করেছেন? অর্থাৎ রিফা এবং রিমা দুইজনে তারা কাগজ দিয়ে রোবট তৈরি করছিলেন এবং এই সময় তার মা সেই কাগজগুলো ছুঁড়ে ফেলে দেয়, অর্থাৎ কাগজগুলোকে ডাস্টবিনে ফেলে দেয়। তাহলে আমরা বলতে পারি যে রিফা এবং রিমার মা জাতিসংঘের যে অধিকারটি লঙ্ঘন করেছেন তা হলো মারধর কিংবা অন্যায় বকাঝকা থেকে রক্ষা করার অধিকার। বাবা মার নির্দেশনায় শিশুর স্বাধীন চিন্তা শক্তির বিকাশ, বিবেক বুদ্ধির বিকাশ এবং ধর্মীয় চেতনার অধিকার নিশ্চিত করা। শিশুর অবকাশ, খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডের অধিকার।
হ্যাঁ, অর্থাৎ এই থেকে বোঝা যায় যে শিশুর মানসিকতা বিকাশ, চিন্তা শক্তির বিকাশ, বিবেক বুদ্ধি বিকাশ, অর্থাৎ শিশু কিভাবে বেড়ে উঠবে, তার ভিতরে সৃজনশীলতা, তার ভিতরে লুপ্ত প্রতিভা, তার লুকায়িত প্রতিভাকে জাগ্রত করার জন্য যে অধিকার রয়েছে সেই অধিকারকে লগ্ন করা হয়েছে, অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে, অধিকারকে লঙ্ঘন করা হয়েছে। বুঝতে পেরেছে সবাই? স্যার আচ্ছা, এরপরে কোশ্চেন নাম্বার হচ্ছে ঘ, রিফার মা এর করণীয় কি ছিল, তোমার পাঠ্য বইয়ের আলোকে মতবাদ দাও। আচ্ছা, এখন যে কোনো একজন ছেলেদের মধ্য থেকে যে কোনো একজন আমাকে বলো রিফার মার আসলে করণীয় কি ছিল। ছেলেরা বলবে। স্যার আমি বলবো? হ্যাঁ বলো। স্যার রিফার মার উচিত ছিল জিনিসপত্র গুলো ডাস্টবিনে ফেলে না দিয়ে তাকে সৃজনশীলতা বিকাশের সুযোগ করে দেওয়া, মানে তাকে সাহায্য করা, মানে কিভাবে কি করতে হবে তা করা। অর্থাৎ তাকে উৎসাহ দেওয়া, তার কাজে কর্মে সাহায্য সহযোগিতা করা, বলা তোমরা কি তৈরি করছো, তখন তারা অবশ্যই বলতো রোবট তৈরি করছি, ও অনেক সুন্দর হয়েছে তো, বা এভাবে তৈরি করলে ভালো হবে, ওভাবে করলে ভালো হবে। অর্থাৎ তাদেরকে আরো কোঅপারেটিভ করা, পারস্পরিক সাহায্য সহযোগিতা করা হচ্ছে তার করণীয় ছিল। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তাহলে এখন আমরা আলোচনা করতে পারি এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে। প্রথম কোশ্চেন হচ্ছে শিশুর অধিকার কি, বা শিশু অধিকার বলতে কি বোঝায়। এগুলো আমরা আসলে অলরেডি আলোচনা করেছি, আমার মনে হয় না আবার করার দরকার আছে। আবার করার দরকার আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা আজকে চলে যাব হচ্ছে আমাদের 13 অধ্যায়ে চলে যাব। টেকসই উন্নয়নের অভিষ্ট SDG। আমরা চলে যাব অধ্যায় 13 তে। টেকসই উন্নয়নের টেকসই উন্নয়ন অভিষ্ট বা SDG। SDG পূর্ণরূপ হচ্ছে Sustainable Development Goals। Sustainable Development Goal SDG 15 তোমরা দেখে নিতে পারো সাথে, এটা অবশ্য বইয়েও আছে। SDG Sustainable Development Goal। Development Goals। তাহলে লিখতে হবে না, এটা বইও আছে, ইচ্ছা করলে লিখতে পারো। ওকে, দেখো আজকে আলোচ্য বিষয় হচ্ছে টেকসই উন্নয়নের অভিষ্ট বা SDG। আমরা সংক্ষেপে বলতে পারি SDG ইংরেজি পূর্ণরূপ হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। এটা বাংলাতে আমরা বলি টেকসই উন্নয়নের অভিষ্ট। আমরা জানি জাতিসংঘ 1945 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, আর জাতিসংঘের 136তম দেশ হচ্ছে বাংলাদেশ। 1945 সালে 24 অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠা লাভের পর থেকে জাতিসংঘ বিশ্বের নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং সহযোগিতার পরিবেশ সৃষ্টিতে প্রশংসনীয় ভূমিকা পালন করে। তাহলে এখান থেকে একটা কোশ্চেন লিখতে পারো, জাতিসংঘের অঙ্গ সংগঠন কয়টি? কে বলতে পারবা? জাতিসংঘ কয়টি বিষয় নিয়ে কাজ করে? জাতিসংঘ
জাতিসংঘ 6টি বিষয় নিয়ে কাজ করে। এটা লিখে রাখো, জাতিসংঘ 6টি বিষয় নিয়ে কাজ করে। তাহলে বইয়ের উপরে লিখে নিলে হবে? হ্যাঁ, লিখে রাখো, বইয়ের সাইডে লিখে রাখো, জাতিসংঘ 6টি বিষয় নিয়ে কাজ করে। আর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল 1945 সালে 24 অক্টোবর, কিন্তু সেই জাতিসংঘ প্রতিষ্ঠিত কিন্তু একদিনে সম্ভব হয়নি। অর্থাৎ 1920 সালে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছিল জাতিপুঞ্জ। জাতিপুঞ্জ নামের একটি সংগঠন 1920 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। জাতিপুঞ্জের লক্ষ্য ছিল বিশ্ব শান্তি রক্ষা, কিন্তু 1920 সালে জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হলো, কিন্তু 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগে গেল। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার সাথে সাথে জাতিপুঞ্জের আনুষ্ঠানিকতা বা জাতিপুঞ্জের কার্যক্রম বন্ধ হয়ে গেল, অর্থাৎ তাদের উদ্দেশ্য ব্যাহত হলো। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিষ্পত্তি এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে 1945 সালের 24 অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠন হয়। আর এই জাতিসংঘ গঠনের পিছনে প্রথম যে সম্মেলন ছিল সান ফ্রান্সিসকো সম্মেলন, লন্ডন সম্মেলন, ডাম্বারটন সম্মেলন, অর্থাৎ এরকম 10টি সম্মেলনের পর বা 10টি চুক্তির পর জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করেন। অর্থাৎ জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল 55টি দেশের উপস্থিতির উপর ভিত্তি করে। বর্তমানে এর সদস্য সংখ্যা হচ্ছে 153টি। তাহলে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন লিখে রাখতে পারো, জাতিসংঘের প্রতিষ্ঠার সময় দেশ কতটি ছিল, বা জাতিসংঘের প্রতিষ্ঠিত দেশ কয়টি, বা যখন জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল তখন জাতিসংঘের সদস্য কত ছিল? 55টি, 51টি। এর মধ্যে পোল্যান্ড উপস্থিত ছিল না, উপস্থিত না হয়েও জাতিসংঘের সদস্য পদ লাভ করে। যাই হোক, আমরা যখন জাতিসংঘ নিয়ে আলোচনা করবো তখন আরো বিস্তারিত করবো। এখন হচ্ছে টেকসই উন্নয়নের অভিষ্ট। আমরা জানি জাতিসংঘ বিশ্ব নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি ও সহযোগিতা, পরিবেশ সৃষ্টিতে প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় 2000 সালে জাতিসংঘ ক্ষুধা, দারিদ্র, বৈষম্য, ব্যাধি, পরিবেশ বিপর্যয় মুক্ত বিশ্ব গড়ে তোলার জন্য সহস্র উন্নয়ন লক্ষ্য অর্থাৎ এসডিজি ঘোষণা করেন। তোমরা এই লাইনটা আন্ডারলাইন করে রাখো। 2002 সাল থেকে শুরু করে এই ধারাবাহিকতায় 2002 সালে জাতিসংঘ ক্ষুধা, দারিদ্র, বৈষম্য, ব্যাধি, পরিবেশ বিপর্যয় মুক্ত বিশ্ব গড়ে তোলার জন্য সহস্র উন্নয়নের লক্ষ্য এসডিজি ঘোষণা করেন। এই লাইনটা আন্ডারলাইন করো। আবু সাহেব ক্যামেরা অন করো, রামিসা, সাতমান, সাকিব, নাবিলা, সবাই ক্যামেরা অন করো। আরেকবার বলবেন কোন লাইনটা? 2000 সালে জাতিসংঘ ক্ষুধা, দারিদ্র, বৈষম্য, ব্যাধি, পরিবেশ বিপর্যয় মুক্ত বিশ্ব গড়ে তোলার জন্য সহস্র উন্নয়নের লক্ষ্যমাত্রা ঘোষণা করেন। এই লাইনটা আমরা লাইন করতে বলেছিলাম। 2015 সালে এসডিজির মেয়াদ শেষ হওয়ার পর জাতিসংঘ 2030 সাল এর সীমারেখা ঘোষণা করে টেকসই উন্নয়ন অভিষ্ট, যা ইংরেজিতে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল নামে পরিচিত। এটা আন্ডারলাইন করো। তাহলে 2000 সালে সর্বপ্রথম সহস্র উন্নয়নের লক্ষ্যমাত্রা প্রতিষ্ঠিত হয় বা চুক্তিবদ্ধ হয় 2000 সালে। স্যার আপনার ক্যামেরা অন করেন না। এটার মেয়াদ ছিল 15 বছর, অর্থাৎ 2020 সাল পর্যন্ত এর মেয়াদ ছিল। 2015 সাল পর্যন্ত মেয়াদ ছিল। পরবর্তীতে মেয়াদ শেষ হওয়ার পর জাতিসংঘ এর মেয়াদ বৃদ্ধি করে 2030 সাল পর্যন্ত করে। আর তখন এটার নাম দেন টেকসই উন্নয়নের অভিষ্ট, যা ইংরেজিতে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল নামে পরিচিত। এর আগে এটার নাম ছিল এমডিজি অর্থাৎ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। আন্ডারলাইন করেছো? আচ্ছা দেখো, কোনটুকু আন্ডারলাইন করতে হবে আবার বলি। 2015 সালে এসডিজির মেয়াদ শেষ হওয়ার পর
জাতিসংঘ 2020 সালকে সীমারেখা বলে ঘোষণা করে টেকসই উন্নয়ন অধিষ্ঠ, যা ইংরেজিতে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নামে পরিচিত। এই পর্যন্ত আন্ডারলাইন করে রাখো। স্যার করেছি। আদিতা ওকে, পার্ট 1 টেকসই উন্নয়ন। রেদওয়ান মোল্লা, তুমি কি আমায় শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। তুমি পার্ট 1 থেকে পড়া শুরু করো। কি বললেন স্যার? শুনতে পাইনি। তোমাকে বলেছি পার্ট 1 থেকে রিডিং করা শুরু করো। স্যার কি বলেছেন? আমার নেটওয়ার্কে একটু সমস্যা স্যার, বুঝতে পারছি না। রিডিং করো। আমি তোমাকে বলেছি পার্ট 1 থেকে রিডিং করা শুরু করো। তুমি কি আমায় বুঝতে পারছো? স্যার আমার নেটওয়ার্কের সমস্যা, কিছু শুনতে পাচ্ছি না, অনেক স্যার, কথা আমি reading আটকে করি। আটকে আসছে। স্যার আমি পড়ি। সাবিহা, সাবিহা শুনতে পাচ্ছ? এই সবাই ক্যামেরা অন করো। তোমরা ক্যামেরা অন না করলে আমি কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার কেটে দেব। কাউকে অ্যাসাইনমেন্ট নাম্বার দেব না। ক্লাস টাইম অবশ্যই ক্যামেরা অন করতে হবে, আদারওয়াইজ তোমরা এই যে অ্যাসাইনমেন্ট করে উইকলি জমা দিচ্ছ, এটা কোনো মার্কস পাবে না কিন্তু। স্পেশালি বিজিএস সাবজেক্টে কোনো প্রকারের মার্কস দেওয়া হবে না। তোমরা এখন ক্যামেরা অন করতে অফ করতে পারো, যদি নাম্বার পেতে না চাও ক্যামেরা অফ করে রাখো। আর যারা নাম্বার পেতে চাও বা নাম্বার পাওয়ার জন্য আশা করো, তারা অবশ্যই ক্যামেরা অন করতে হবে। দেখো, টেকসই উন্নয়ন, পৃথিবী নামক গ্রহে আমরা বসবাস করি। আমরা মঙ্গল গ্রহেও না, চাঁদেও না, আমরা পৃথিবী নামক গ্রহে বসবাস করি। পৃথিবীতে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় নানা উপকরণ যেমন অক্সিজেন, খাদ্য, জ্বালানি, পানি, মাটি, আশ্রয়স্থল ইত্যাদি আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি। অর্থাৎ মানুষকে জীবন যাপন করার জন্য মানুষের যাবতীয় উপাদান প্রকৃতি থেকে পেয়ে থাকি আমরা। শুধু তাই নয়, গাছের ছায়া এবং মনোরম আবহাওয়ায় আমরা উপভোগ করি। লক্ষ্য করলে দেখবে আমাদের পৃথিবী প্রতিনিয়ত পরিবেশগত, অর্থনৈতিক এবং সামাজিক ভাবে পাল্টে যাচ্ছে। প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশ। এর কারণ হচ্ছে আমরা নিজেরাই দায়ী। গাছপালা বন জঙ্গলকে উজাড় করে আমরা গৃহ নির্মাণ করছি, সেই সাথে আমরা তৈরি করছি বিভিন্ন কলকারখানা, যার ফলে পরিবেশ আস্তে আস্তে দূষণ হয়ে যাচ্ছে। আকারে হোসেনের ক্যামেরা অন, সাবিহার ক্যামেরা অন। অবশ্যই তোমাদের বাক্স কাটা হবে। ফাদিলা, এবা, তানহা, সাদমান সাকিব, রেদওয়ান মোল্লা, আমি অবশ্যই নোট করে রাখছি এদের নাম। তানহা, আচ্ছা, তানহার উপরে ক্যামেরার সমস্যা, ঠিক আছে, তাহলে উইদাউট তানহা। এর পিছনে কারণ পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে বৃদ্ধি পাচ্ছে মানুষের চাহিদা, বাড়ছে ভোগ বিলাসের পরিমাণ। চাহিদা ও ভোগ বিলাস মেটাতে মানুষ নিজেদের উন্নতি ও আয় বৃদ্ধির কথা ভাবছে। বিভিন্ন ধরনের উন্নয়ন কাজ করছে, যেমন মানুষ নির্মাণ করছে নতুন নতুন বসত বাড়ি, রাস্তাঘাট, শিল্প কারখানা, বিভিন্ন ধরনের অবকাঠামো ইত্যাদি। অর্থাৎ মানুষ তার প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস করছে। প্রাকৃতিক পরিবেশকে যেমন গাছপালা কেটে পরিষ্কার করে সেখানে আবার চাষবাস করা হচ্ছে, আবার শহর এলাকায় শিল্প কারখানা তৈরি করা হচ্ছে, দালানকোঠা তৈরি করা হচ্ছে। এতে আস্তে আস্তে কি হচ্ছে, শহরের মানুষের প্রাণ হারিয়ে ফেলছে। অর্থাৎ নির্মল বাতাস তারা নিতে পারছে না।
আর যে বাতাসও পাচ্ছে সেটা হচ্ছে দূষিত বাতাস। হ্যাঁ, আর চারপাশে তো শব্দ দূষণ অবশ্যই আছে, অর্থাৎ বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে যাচ্ছে আমাদের জীবন। এর মূল কারণ হচ্ছে আমরা নিজেরাই। আর এই পরিবেশ থেকে বাঁচার জন্য বা এই প্রতিকূল পরিবেশ থেকে নিজেকে টিকে রাখার জন্য জাতিসংঘ কর্তৃক কিছু উদ্যোগ গ্রহণ করেছে, অর্থাৎ নির্মল পরিবেশ, পরিবেশকে দূষণমুক্ত করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে, যেগুলো আমাদের জীবনের জন্য খুবই উপকারী। টেকসই উন্নয়ন এমন একটি উন্নয়ন প্রক্রিয়া যা ভবিষ্যতের কথা ভেবে করা হয়, প্রকৃতি ঠিক রেখে উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদন করা হয়। তাহলে যদি প্রশ্ন আসে টেকসই উন্নয়ন বলতে কি বোঝায়, তাহলে তোমরা দিবা হচ্ছে টেকসই উন্নয়ন হচ্ছে এমন একটি উন্নয়ন যা ভবিষ্যতের কথা ভেবে করা হয়, ফলে প্রকৃতিকে ঠিক রেখে উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদন করা হয়। তোমরা 111 পৃষ্ঠা দেখো, একটু আন্ডারলাইন করে নাও। স্যার 111 পৃষ্ঠা 101 পৃষ্ঠা 101 পৃষ্ঠা দেখো, দ্বিতীয় প্যারায় টেকসই উন্নয়ন এমন একটি উন্নয়ন প্রক্রিয়া যা ভবিষ্যতের কথা ভেবে করা হয়, ফলে প্রকৃতিকে ঠিক রেখে উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদন করা হয়। টেকসই উন্নয়ন এমন একটি টেকসই উন্নয়ন যেমন একদিকে মানুষের বর্তমান চাহিদা মেটাতে এই লাইনগুলোকে আমরা আন্ডারলাইন করব, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর ক্ষেত্রে ঘাটতির কারণ হয়ে দাঁড়াবে না। যেমন ফসলের জমিজন্য ক্ষতিকর কোনো কীটনাশক ব্যবহার না করে উৎপাদন বাড়ানো, পরিবেশ বান্ধব কৃষি কার্যক্রম বর্তমান ও ভবিষ্যতে প্রাকৃতিক সম্পদ অক্ষুণ্ণ রাখতে সাহায্য করে। মানুষ ও প্রাণী সম্পদের নিরাপত্তা বিধান সম্ভব হয় আমরা টেকসই উন্নয়নের এমন একটা উদাহরণ দিতে পারি। অর্থাৎ টেকসই উন্নয়ন বলতে কি বোঝায়, তখন তোমরা এইটুকু লিখে দিতে পারবে। মুসনাদ ব্যাপারে আমি যতটুকু পড়েছি তারপরে থেকে পড়ো। স্যার টেকসই বলতে কি বুঝো, তাহলে ওই পুরো প্যারাটাই দিব। হ্যাঁ, মুসনাদ ব্যাপারে তুমি শুনতে পাচ্ছ? মুসনাদ তুমি কি আমায় শুনতে পাচ্ছ? তারা মানে শুনতে না, কানের নিচে দিতে বলছাইতেছে না? করে ঘুমাইতেছে মনে হয়। ওকে, হামজা করো। আমি যতটুকু পড়েছি তারপর থেকে করো। আমি পড়বো। জি। টেকসই উন্নয়ন শুধু পরিবেশ সংরক্ষণ এবং অর্থনৈতিক উন্নয়নই নয়, বরং তা সামাজিক ও মানবিক উন্নয়নেরও উন্নয়নের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তাতে 8টি লক্ষ্য নির্ধারণ করে 2015 সালের মধ্যে সেগুলো বাস্তবায়ন অঙ্গীকার করা হয়। একটু আন্ডারলাইন করো। এটাও আন্ডারলাইন করব। হ্যাঁ, প্রশ্ন আসতে পারে এসডিজি লক্ষ্যমাত্রা কয়টি? এসডিজি লক্ষ্যমাত্রা ছিল 8টি। ওকে, তারপরে থেকে পড়ো। লক্ষ্যগুলোর মধ্যে ছিল চরম দারিদ্র, উৎপীড়ন থেকে মুক্তি, সার্বজনীন প্রাথমিক শিক্ষা, সর্বক্ষেত্রে নারী পুরুষের সমতা এনে নারীর ক্ষমতা। উন্নয়নের লক্ষ্যমাত্রা 8টি লক্ষ্যমাত্রা ছিল এবং কি কি ছিল সেগুলো আমরা জানলাম। প্রথম নাম্বার ছিল চরম দারিদ্র্য থেকে মুক্তি, সার্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, অর্থাৎ নারী এবং পুরুষের ক্ষেত্রে সম অধিকার, নারীর ক্ষমতায়ন, শিশু মৃত্যু হ্রাস, মায়ের স্বাস্থ্যের উন্নতি, এইডস, ম্যালেরিয়া ও অন্যান্য রোগ প্রতিরোধ, টেকসই পরিবেশ নিশ্চিত করা, উন্নয়নের জন্য মানে এই বিষয়গুলো ছিল এসডিজির মূল লক্ষ্যমাত্রা। ডায়েরিটা দিয়ে দেন। তাহলে তোমাদের আগামীকালকে পড়া থাকবে পার্ট 1 থেকে
এবং পার্ট 2 থেকে 20টি কুইজ প্রশ্ন তৈরি করা। স্যার সংক্ষিপ্ত প্রশ্ন। পার্ট এবং পার্ট 2 থেকে স্যার পার্ট 1 ও 2। জি, পার্ট 1 এবং 2 থেকে কুইজ প্রশ্ন তৈরি করবে। পার্ট 1 এবং 2 থেকে কুইজ তৈরি। স্যার কয়টি তৈরি করতে হবে? 20টি। পার্ট 1 এবং 2 থেকে কুইজ তৈরি 20টি। অবশ্যই উত্তর সহ, কিন্তু অনেকে শুধু প্রশ্ন লিখে রাখে, প্রশ্ন প্লাস উত্তর, অনেক প্রশ্ন উত্তর লিখতে হয়। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস, আপনি কেমন আছেন? সবাই তাড়াতাড়ি ক্লাসে জয়েন হয়ে যাও। কালকে প্রশ্ন লিখে দিয়েছিলাম না দিনটা? জি মিস, দিয়েছিলেন। আজকে বাকি প্রশ্নগুলো লিখবো। প্রশ্নগুলো পড়েছিলে? জি মিস, প্রশ্নগুলো কি পড়েছিলে? জি মিস। ইয়েস মিস। সবাই ক্যামেরা অন করো। সবাই ক্যামেরা অন করো। কি কোথায় আজকে মিস, আপনি যে 3 নাম্বার কোশ্চেনটা দাগিয়ে দিয়েছিলেন, ওখানে তো মনিটরের বর্ণনা তেমন করে দেওয়া নেই। আচ্ছা তাহলে আমি ওইটা ঠিক করে দেই। এটা যে মনিটরই দিতে হবে আমার তো কোনো কথা নেই। তুমি তোমার ইচ্ছা মতো যে স্পিকার পড়েছি। তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো তিনটি আউটপুট ডিভাইসে সরি ইনপুট ডিভাইসে না আউটপুট ডিভাইস করেছো তো তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো তিনটি আউটপুট ডিভাইসের বর্ণনা দিবে। আজকে আমরা বাকি প্রশ্নগুলো করব। সবাই খাতা কলম হাতে নাও, প্রশ্ন লিখে দিব। সবাই খাতা কলম হাতে নাও। আজকে আমি হাতে আসি নাই। মিস, নিয়েছি খাতা কলম। হ্যাঁ গুড। সবাই খাতা কলম হাতে নাও। ক্যামেরা অন করো। আপনি তিনটা প্রশ্ন লিখেছি না? আজকে কত প্রশ্ন? 4। আজকে কত প্রশ্ন কত হবে? বিরাট মিস 4 হবে। মিস এটা কি ইংলিশ ভার্সনের বাংলা ক্লাস তো? ইয়েস মিস। মিস আমাদের তো বাংলা ক্লাস হবে এখন এখানে। তাই আজকে রবিবার, রবিবারের রুটিন দেখো। এখন 6 বাংলা ভার্সনের আইসিটি ক্লাস। তুমি যাও, তুমি তোমার ক্লাসে যাও, রুটিন দেখো, রুটিন দেখো। ক্যামেরা অন করো।
প্রশ্ন 4 সফটওয়্যার কাকে বলে? সফটওয়্যার বলে সফটওয়্যার কাকে বলে? সফটওয়্যার কি? মিস সফটওয়্যার কাকে বলার পরে কি লিখেছেন? সফটওয়্যার সফটওয়্যার কত প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের সংজ্ঞা সম্পর্কে প্রত্যেক প্রকারের সংজ্ঞা সমূহ উদাহরণ দাও। ওকে, সফটওয়্যার কাকে বলে? সফটওয়্যার কতগুলো কি কি? প্রত্যেক প্রকারের সংজ্ঞা সমূহ উদাহরণ দাও। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই হামজা, আমি তো জিজ্ঞেস করছি আমার রেগুলার স্টুডেন্ট কোথায়? এত দেরি কেন বাবা? মিস আমি তো না। কে বাবা ছিল? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস করবেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? অ্যাপ্লিকেশন সফটওয়্যার কতগুলো? সফটওয়্যার সফটওয়্যার কাজ করে। মিস কাকে বলের পরে কি এটি লিখেছেন? হ্যাঁ, এটি প্রথমবার কি? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বর্ণনা করো মানে কত প্রকারের সংজ্ঞা সহ উদাহরণ দিয়েছে। আমি একবার লিখলাম বর্ণনা। ঠিক আছে? তারপর মিস 5 নাম্বার প্রশ্নটা একটু বলবেন? অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি বর্ণনা করো? আমি এটা শেষ করি তারপর
তার মাইকটা অন optical fiber is মিস প্রশ্ন নাম্বার কি স্যাটেলাইটে লিখেছেন? স্যাটেলাইটে তথ্য প্রেরণ প্রক্রিয়া বর্ণনা করো। আর অপটিক্যাল ফাইবার কি? অপটিক্যাল ফাইবারের মাধ্যমে তথ্য প্রেরণ করা যায়। অপটিক্যাল ফাইবারের মাধ্যমে কিভাবে তথ্য প্লিজ ক্যামেরাটা একটু ওই সাইডে নিবেন, দেখতে পাচ্ছি না। শেষ করি। এখন দেখা যায়? ইয়েস মিস, এখন ঠিক আছে। আচ্ছা। তাড়াতাড়ি লিখবে, প্রশ্নের অ্যানসার বলে দিব। আমার লেখা শেষ। মিস আমার লেখা শেষ। না তো বলবো না। তোমরা একটু কথা বলো না, তোমাদের ছবি চলে আসে। কেউ শেষ বলবে না। মিস আপনার কথাটা মাঝে মধ্যে ডাউন হয়ে আসে। একটু নেটওয়ার্কের প্রবলেম বলো। আদ্রিতা মাইক অফ রাখো। সবাই লেখা হয়েছে? সবাই লেখা হয়েছে? সবাই যাদের লেখা হয়েছে তারা আমি বুঝতে পারবো তাদের লেখা হয়েছে। হ্যাঁ, হাত তুলো, হাত তুললেই হবে। আচ্ছা, তাহলে আমরা
ভেরি গুড এই তো সবার হয়ে গেছে। তাহলে আমরা অ্যানসার গুলো বলে দেই। প্রথম প্রশ্নটা কি, সফটওয়্যার কাকে বলে? সফটওয়্যার প্রকার কি কি? প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ উদাহরণ দাও। সবাই বইয়ের 30 পৃষ্ঠা দেখো, বইয়ের 30 পৃষ্ঠা। মিস বের করেছি। বইয়ের 30 পৃষ্ঠা। খুলেছি? মিস বের করেছি। ভেরি গুড। কেউ কথা বলো না, যে বের করেছো সে বইটা দেখলেই হবে। আচ্ছা 30 পৃষ্ঠায় আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে সফটওয়্যার কাকে বলে। সফটওয়্যার কাকে বলে? সবাই বইয়ের উপরে সাদা অংশ দেওয়া আছে না, বইয়ের উপরে এই যে সাদা অংশ, এখানে লিখো সফটওয়্যার কাকে বলে। কম্পিউটার একাধিক প্রোগ্রামের সমন্বয়ে। মিস আমার একটু বলবেন? কম্পিউটারের একাধিক প্রোগ্রাম গুচ্ছকে সফটওয়্যার বলে। কম্পিউটার একাধিক প্রোগ্রামের সমন্বয়কে সফটওয়্যার বলবে, এটা লিখবো। কম্পিউটারের একাধিক প্রোগ্রাম গুচ্ছকে সফটওয়্যার বলে। কম্পিউটারের একাধিক প্রোগ্রাম সমূহকে, গুচ্ছ না লিখলে সমূহ লিখো। কম্পিউটারের একাধিক প্রোগ্রাম সমূহকে সফটওয়্যার বলে। একবার বলবেন? কম্পিউটারের প্রোগ্রাম সমূহকে সফটওয়্যার বলে। কম্পিউটারের প্রোগ্রাম সমূহকে সফটওয়্যার বলে। তারপরে লিখো কম্পিউটারের হার্ডওয়্যার সফটওয়্যারের সাহায্যে সচল ও অর্থপূর্ণ হয়ে ওঠে। এটা দেখো দ্বিতীয় লাইন, প্রথম প্যারার দ্বিতীয় লাইন। প্রথম প্যারার দ্বিতীয় লাইন দেখেছো, আমি যে পেন্সিল দিয়েছি, প্রথম প্যারার দ্বিতীয় লাইন। এই যে কম্পিউটারে এই যন্ত্রগুলি লেখা আছে না, এইটা কেটে লিখো কম্পিউটারের হার্ডওয়্যার মিস লিখেছি। বা এই কেটে দাও, কম্পিউটারের যন্ত্রপাতিগুলো সফটওয়্যারের সাহায্যে সচল ও অর্থপূর্ণ হয়ে ওঠে। এইটা কেটে দাও, দ্বিতীয় লাইন, এইটা কেটে দিয়ে লিখো কম্পিউটারের যন্ত্রপাতিগুলো সফটওয়্যারের সাহায্যে সচল ও মিস এর অর্থপূর্ণ হয়ে বদলে ওঠে। হার্ডওয়্যার লিখবো না? না, লিখতে হবে না, যন্ত্রপাতি দেওয়া আছে, যন্ত্রপাতি মানেই হচ্ছে হার্ডওয়্যার। মিস এটা কি 1 নম্বরের সঙ্গে? এক নম্বরের সঙ্গে, হ্যাঁ। প্রথম সংখ্যাটা হচ্ছে সফটওয়্যার কাকে বলে, আমরা লিখবো কম্পিউটারের প্রোগ্রাম সমূহকে সফটওয়্যার। কম্পিউটারের যন্ত্রপাতিগুলো সফটওয়্যারের সাহায্যে সচল ও অর্থপূর্ণ হয়ে ওঠে। বুঝতে পেরেছি? ইয়েস মিস। Yes, miss. তারপর সফটওয়্যার কয় প্রকার? সফটওয়্যার কয় প্রকার? 2 প্রকার। এই যে দেওয়া আছে সফটওয়্যার দুই ভাগে ভাগ করা যায়, বা সফটওয়্যার 2 প্রকার। একটা কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার ও অপারেটিং সিস্টেম সফটওয়্যার। ভেরি গুড। আচ্ছা এখানে লিখো, দেখো দ্বিতীয় প্যারার 2 নাম্বার লাইন, দ্বিতীয় প্যারার 2 নাম্বার লাইন। আমরা কম্পিউটার দিয়ে লিখতে পারি, ছবি আঁকতে পারি, গান শুনতে পারি, ইন্টারনেটে ঘুরে বেড়াতে পারি এবং এরকম আরো অসংখ্য কাজ বা অ্যাপ্লিকেশন করতে পারি। তাই এই ধরনের সফটওয়্যারকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। লাগিয়েছে 2 নাম্বার প্যারা দ্বিতীয় লাইন, 2 নাম্বার লাইন, 2 নাম্বার প্যারা 2 নাম্বার লাইন। সফটওয়্যারকে মিস এটা কি 2 নাম্বার কোশ্চেনের অ্যানসার? 2 নাম্বার কোশ্চেনের অ্যানসার হবে কেন, একবারই তো শেষ করছি। সফটওয়্যার কাকে বলে? সফটওয়্যার কত প্রকার? 3 প্রকার। কি কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অপারেটিং সিস্টেম সফটওয়্যার। এবার অ্যাপ্লিকেশন সফটওয়্যারের বর্ণনা দেখো, প্রত্যেক প্রকারের সংখ্যা সহ উদাহরণ দাও। তাহলে সংখ্যা কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সংখ্যা দিলাম। এবার অপারেটিং সিস্টেম সফটওয়্যার আমি মিস এটা কথা বললি? বলো। মিস এইটা দিলে হবে যে সফটওয়্যারের সাহায্যে কম্পিউটার ব্যবহারকারী প্রত্যেক জীবনে
বিভিন্ন কাজ করার সুযোগ পায় তাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। তুমি সেটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমি বই থেকে দাগিয়ে দিচ্ছি সবার জন্য। তোমরা যদি গাইড বা অন্য কোনো সাপোর্ট নিয়ে পড়াটা শিখো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু দ্বিতীয় প্যারার দ্বিতীয় লাইন দাগানোর পর কোনটা দাগাবো? হ্যাঁ, সেটা আগে বলছি। তুমি তোমার যেখান থেকে ইচ্ছা তুমি শিখো, কিন্তু ভুল যেন না শিখো। আমি সবার জন্য বই দাগিয়ে দিচ্ছি, তোমার যদি না ভালো লাগে তুমি দাগিও না। আচ্ছা, অ্যাপ্লিকেশন সফটওয়্যার দাগালাম, এরপর হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার কাকে বলে? তখন লিখবো আমরা, দেখো 3 নাম্বার প্যারা, 3 নাম্বার প্যারার দ্বিতীয় প্রথম লাইনের লাস্টে দেখো, কম্পিউটারকে যদি ব্যবহার করতে হয় সেগুলো কেটে দাও। কম্পিউটারে যদি ব্যবহার করতে হয়, এই সরি হ্যাঁ একদম 3 জায়গায় প্রথম লাইন থেকে দেখা। অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে সোজাসুজি একটি কম্পিউটারে ব্যবহার করা যায় না, এটা থেকে লিখো। 3 নাম্বার প্যারা প্রথম লাইন, অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে, কিন্তু এইটুকু দিতে হবে না, শুধু অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে সোজাসুজি একটা কম্পিউটারে ব্যবহার করা যায় না। কম্পিউটারে যদি সেগুলো ব্যবহার করতে হয় তাহলে কম্পিউটারকে আগে অন্য একটা সফটওয়্যার দিয়ে সচল করতে হয়। এই সফটওয়্যারের নাম হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার, বা সংক্ষেপে ওএস বা অপারেটিং সিস্টেমও বলা হয়। এইটুকু পর্যন্ত দিয়েছি। মিস এখানে আপনি বলেছিলেন না তৃতীয় নাম্বারে যদি সেগুলো কেটে দিতে, সফটওয়্যারটা আরেকবার একটু বলবেন? অপারেটর আবার বলছি, একদম শুরু থেকে বলছি। সফটওয়্যার কাকে বলে লিখে দিয়েছি। কম্পিউটারের প্রোগ্রাম সমূহকে সফটওয়্যার বলে। কম্পিউটারের যন্ত্রপাতিগুলো সফটওয়্যারের সাহায্যে সচল ও অর্থপূর্ণ হয়ে ওঠে। সফটওয়্যার দুই প্রকার লিখে আগে লিখবা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তারপর লিখবা অপারেটিং সিস্টেম সফটওয়্যার। এরপরে যে অ্যাপ্লিকেশনের সংজ্ঞা দিবা কি, আমরা কম্পিউটারে লিখতে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে অপারেটিং সফটওয়্যারটা কি? 3 নাম্বার সফটওয়্যারকে সোজাসুজি একটা কম্পিউটারে ব্যবহার করা যায় না। কম্পিউটারে যদি সেগুলো ব্যবহার করতে হয় তাহলে কম্পিউটারকে দিয়ে সচল করতে হয়। সেই সফটওয়্যারের নাম হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার, বা সংক্ষেপে সিস্টেম সফটওয়্যার বা ওএসও বলা হয়। এইটুকু পর্যন্ত দাগিয়েছো? এখন সবাই বুঝেছো? ইয়েস মিস দাগানো এবার শেষ। এবার অ্যাপ্লিকেশন মাইক্রোসফট ওয়ার্ড লিখো, এমএস ওয়ার্ড। মিস কি বলছেন আরেকবার বলবেন? মিস আপনার কথা একদম লো সাউন্ড আসছে। মিস একবার আসে আরেকবার কাটা কাটা ভাবে আসে। নো মিস ভালোভাবে শুনতে পাচ্ছি না। এখন শুনতে পাচ্ছ? ইয়েস মিস এখন শোনা যাচ্ছে। মিস বারবার আপনার কথা আসছে না। এটা উপরে লিখে দিয়েছি, এমএস ওয়ার্ড দেখেছো? বোর্ডের উপরে লিখে দিয়েছি এমএস ওয়ার্ড। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অপারেটিং সিস্টেম সফটওয়্যারের উদাহরণ কি? উইন্ডোজ, WINDOWS, উইন্ডোজ। এটা হচ্ছে অপারেটিং সিস্টেম, ওএস। এটা হচ্ছে অপারেটিং সিস্টেমের উদাহরণ। লিখেছো? ইয়েস মিস লিখে নিয়েছি। ভেরি গুড। তাহলে আমাদের সেই 2 নাম্বার হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে ও কত প্রকার। আমরা এই যে প্রথমটা থেকে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সংজ্ঞা দিব। প্রথমে দেখিয়ে দিয়েছি না? ইয়েস মিস ওইখান থেকে অ্যাপ্লিকেশনের সংজ্ঞাটা দিব, তারপরে লিখব অ্যাপ্লিকেশন সফটওয়্যার। মিস আপনার কথা বারবার কাটা কাটা আসতেছে। নেটের সমস্যা। আচ্ছা দেখো, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কয় প্রকার? 2 প্রকার, প্যাকেজ সফটওয়্যার ও কাস্টমাইজ সফটওয়্যার। এবার প্যাকেজ সফটওয়্যারের সংজ্ঞা দিব। প্যাকেজ সফটওয়্যার দেখো ছবি আঁকার জন্য এখান থেকে এই যে
দ্বিতীয় প্যারা 3 নাম্বার লাইন দেখো 3 নাম্বার লাইন লেখালেখির অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে বলে ওয়ার্ড প্রসেসর। তারপর এটি সবাই ব্যবহার করতে চায় বলে এটা দরকার নাই। লেখালেখির অ্যাপ্লিকেশন সফটওয়্যার এটাকে বলে ওয়ার্ড প্রসেসর। একটু দিবা গান শোনার জন্য ভিডিওটা কয় নাম্বার প্যারার আরেকবার বলবেন? দ্বিতীয় প্যারা 3 নাম্বার লাইন। দ্বিতীয় প্যারা 3 নাম্বার লাইন। এইখান থেকে লেখো 3 নাম্বার না। ছবি আঁকার জন্য, গান শোনার জন্য, ভিডিও দেখার জন্য, নানা ধরনের কম্পিউটার গেম খেলার জন্য, ইন্টারনেটে ঘুরে বেড়ানোর জন্য আলাদাভাবে সফটওয়্যার তৈরি করা হয়। এই ধরনের সফটওয়্যারের নাম হচ্ছে প্যাকেজ সফটওয়্যার। পেয়েছি? এখান থেকে দেখাও সবাই। এই যে 4 নাম্বার লাইন থেকে ছবি আঁকার জন্য এখান থেকে দিবা ছবি আঁকার জন্য, গান শোনার জন্য, ভিডিও দেখার জন্য, নানা ধরনের কম্পিউটার গেম খেলার জন্য, ইন্টারনেটে ঘুরে বেড়ানোর জন্য আলাদাভাবে সফটওয়্যার তৈরি করা হয়েছে। এই ধরনের সফটওয়্যারের নাম হচ্ছে প্যাকেজ সফটওয়্যার। এই সাদমান, সাকিব, শাহরিয়া, রাহাতুল, তোমরা কি ক্লাস বুঝতে পারছো? তারপর আবু সায়েম, মাসনাব ব্যাপারী নাকি নাম জানো? মুসনা। হ্যাঁ, তাহলে এটা হলো সফটওয়্যারের। এবার দিব হচ্ছে আমরা কাস্টমাইজ সফটওয়্যার। মিস এই প্রশ্নটা আরেকবার বলবেন? এখনো বুঝতেছি না। কোনটা কোনটা প্যাকেজ সফটওয়্যার কাকে বলে? তুমি 32 পৃষ্ঠা বের করো। কে? আদ্রিদা, কে বুঝছো না? মিস আমি বুঝছি। মহুয়া ক্যামেরা অন করো না কেন? মহুয়া, আচ্ছা তারপরে আবার বলছি, মহুয়া দেখো দ্বিতীয় প্যারা 2 নাম্বার প্যারা 4 নাম্বার লাইন ছবি আঁকার জন্য। পেরেছো? মহুয়া তুমি কি পেয়েছো? আমি যে বললাম 4 নাম্বার লাইন 1 2 3 4 নাম্বার লাইন। এই যে 32 পৃষ্ঠা। এই ছবি আঁকার জন্য এখানে আছে ঠিক সেরকম, ওখানে প্রত্যেকটা ছবি আঁকার জন্য আছে ওখান থেকে। হ্যাঁ, ওখান থেকে শুরু করো। পেয়েছি? নোটিস এখানে তুমি কত পৃষ্ঠা দেখছো? দ্বিতীয় প্যারা, এই যে দেখো 32 পৃষ্ঠা। তুমি আমার ভুল পৃষ্ঠা বের করে দিলে। 32 পৃষ্ঠা মিস দেখেছি, আমি পাচ্ছি না। পাচ্ছো না? পরে দেখে নিও। আরে আমি 32 পৃষ্ঠা বের করছি মিস, এই যে 32 পৃষ্ঠা। হ্যাঁ 32 পৃষ্ঠার এই পড়তে যাও, এই যে একটা বাবাতে পুরোটা পড়ো। 32 পৃষ্ঠা তুমি পুরোটা পড়তে থাকো, তাহলেই পাবা। ছবি আঁকার জন্য এখান থেকে শুরু হবে প্যাকেজ সফটওয়্যার পর্যন্ত। তারপর কাস্টমাইজ সফটওয়্যার কাকে বলে? দেখো একটা বিশেষ কাজের জন্য যখন আলাদাভাবে একটা বিশেষ সফটওয়্যার তৈরি করা হয় তখন তাকে কাস্টমাইজ সফটওয়্যার বলে। পেয়েছি লাইনটা? 3 নাম্বার প্যারার লাস্টের লাইন। 3 নাম্বার প্যারার লাস্টের লাইন একটা বিশেষ কাজের জন্য যখন আলাদাভাবে একটা বিশেষ সফটওয়্যার তৈরি করা হয় তাকে কাস্টমাইজ সফটওয়্যার বলে। হ্যাঁ, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে? মিস এবার পেয়েছি, আমি দাগিয়েছি। গুড। তারপরে এই দুটো প্রশ্ন উত্তর নেক্সট ক্লাসে বলে দিব। এখন আর সময় নেই, আমার ক্লাস টাইম শেষ। হ্যাঁ, ক্লাস টাইম শেষ। সবাই ক্লাস টাইম ডায়েরিটা সফটওয়্যারের ওয়ালাইকুম স্যার, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা, তোমরা কি বলে হাফ ইয়ারলি এক্সামের সিলেবাস জানো? হাফ ইয়ারলি এক্সামের সিলেবাস
স্যার হাফ ইয়ারলি এক্সামে আমাদের যে শারীরিক শিক্ষার যে সিলেবাসটা এটা কি তোমরা জানো? আচ্ছা আমি বলছি সবার কাছে এটা আছে কিনা, যদি কারো কাছে না থাকে তাহলে আমি লিখে দিব, আমার কাছে তো আছেই। জি স্যার আমার কাছে আছে। ইয়েস স্যার, মিস এটা ফেসবুকে পাঠিয়ে দিয়েছে। আছে, ফেসবুকে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা মানে সবার কাছে আছে তাই তো? 1 2 3 4, কিন্তু 1 2 এর মধ্যে হচ্ছে তোমার 1 থেকে 4 পর্যন্ত, আর 5 অধ্যায় হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত। আচ্ছা আমাদের পড়া ছিল কি আজকে? পার্ট 3 ডান। পার্ট 3 কত অধ্যায়ের? তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের পার্ট 3। আমরা কি সবাই পড়া মুখস্থ করেছি কিনা? ইয়েস স্যার। ক্যামেরা যাদের অফ আছে আমি অন করতে বলছি। শাহরিয়ার, জাকারিয়া, তানহা, মুসাদ, সাদাফ, আমি কিন্তু ক্লাস থেকে বের করে দিব, যার ভিডিও অন না থাকবে তাকে ডিমট করে দিব আমি। স্যার বলো আনিয়া। স্যার আজকে আপনি এত রেগে আছেন কেন? আমি রেগে আছি না, দেখো একটা সুন্দর একটা কোশ্চেন করছি যে তোমরা মানে আমাদের সামনে হাফ ইয়ারলি এক্সাম, এই এক্সামের সিলেবাসটা আছে কিনা, যদি না থাকে আমি লিখে দিব। প্রশ্ন করছি তোমরা জানো কিনা, একটা গোলাপের মধ্যে না শব্দটা বের হয় না। স্যার আমার কাছে নাই। এবারে এতক্ষণে বাইরে যে স্যার আমার কাছে নাই, দেখছো? স্যার আমি এখন জয়েন করছি। যে তুমি এখন জয়েন করবা, স্যার আমার কাছে ক্লাস শুরু হইছে আমাদের। এই সাদাফ, ইয়েস এফএসসি স্যার। হুন্ডা কার? এফএসসি বলবি হুন্ডা কার এটা? স্যার আমার মামার। আমার দাদু এটা নিয়ে বন্ধন শুরু করে দিচ্ছেন। ভিডিও অন করো, ভিডিও অন করো, অনলাইনে মিস দিয়ে দিছে সেখান থেকে কানেক্ট করে দিবা। হ্যাঁ আমি দুইজনকে পড়া ধরবো, মাত্র দুইজন, দেখি কাকে কাকে পড়া ধরবো আমি নিজে জানি না এখনো, আগে দেখবো তারপরে। দুইজনকে না, অনেককেই ধরা যাবে না দেখতেছি আমি। আবু সাইম ক্যামেরা অন করো, আর নুসরাত তাবাসসুম, দুইটা। এটা কে? এরা কৃষি শিক্ষা বের করছে কে? এই মুসনাদ ব্যাপারী নাকি? মুসনাদ ব্যাপারী কৃষি শিক্ষা বই লাগলাম কেন? আচ্ছা কাকে কাকে পড়া তুমি দেখি। শেখ আমির হামজা, বইটা নিচে রেখে দেন, রাখার পরে বলেন আমাকে একটু পড়া বলেন, সবাই শুনবে। হ্যাঁ তুমি বলবা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এক পোলিও রোগ সম্পর্কে বলো শেখ আমির। বই দেখা না, আমার দিকে তাকাও, এই দিকে তাকাও। হ্যাঁ আমার দিকে তাকাও, আমার দিকে, আবার নিচের দিকে তাকাও, আমার দিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও, দেখো বলো। বই জায়গা মতো রেখে বলো। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ শেখ আমির বলো। ও আইছে এসে নাকি? আগে না তোমরা তো দেখছো সিডি দেখো না, সিডি ডিভিডি এখন আছে না অনেকের বাড়িতে, সিডি ডিভিডি। সিডি তে সিনেমা চলতে হঠাৎ আটকা থাকতো, তেমন আটকা থাকতো এমনি থাকতো। শেখ আমির হামজা অন্য হয়ে গেছে, বুঝছো? হোসেন নাসর ঠিক অমনি দিছে। এই মহুয়া ভিডিও অন করো। মহুয়া, নুসরাত, তাবাসসুম,
সাদাফ, তানহা, আবু সাইদ, সাদমান, তোমাদের সময় 1 মিনিট। যদি অঙ্ক করতে পারলাম না তাহলে বের করে দিব আমি। স্যার বের করে দেব তাহলে। ওইটা পরে পড়া বলবে ওটা কে রয়েছে। আই সিরাত বলো। সিরাত ফাতেমা, মা ফাতেমা বলেন। স্যার আসসালামু আলাইকুম। ক্লাসের মাঝখানে এসে সালাতের দরকার নাই। সিরাত বলো, তুমি বলো জন্ডিস সম্পর্কে। হ্যাঁ, জন্ডিস। আমার দিকে তাকায়, ক্যামেরার দিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও। এখন বলো। বইয়ের দিকে তাকাচ্ছ কেন আর চোখে? তাহলে বলো। ক্যামেরা অবশ্যই লেগে দিচ্ছে। লাস্ট বারের মতো বলতেছি, যদি কেউ ভিডিও অন করো তার তাড়াতাড়ি করো, আমি কিন্তু রিমুভ করে দিচ্ছি। তানহা, লাস্ট ওয়ার্নিং। স্যার তানা ক্যামেরায় তো সমস্যা। ইয়াসিন আরাফাত বের করে দিলাম কিন্তু। আমি 1 2 3 বলবো, এর মাঝখানে না করলেই বের। এখন যেরকম সবগুলো আছে ঠিক যেন এরকম সবাই থাকবে সবসময়। আবার কে গেল? এটা জাকারিয়া বেশ। আর আমি দেখবো না এখন। জাকারিয়া আউট করে দিলাম কিন্তু। আচ্ছা, এই সিরাত ফাতেমা বলো এখন। জাকারিয়া ক্যামেরার সামনে আসো। ফ্যান দেখার জন্য ক্লাসে বসো নাই তুমি। ক্যামেরা অন করে ফ্যান সাইড করে দিছো কেন লিগা? চেহারা দেখা ভালো করে আনো। হ্যাঁ, এই বলো জন্ডিস সম্পর্কে বলো। সিরাত পারে না, আরে বুঝা শেষ না। এই বলো তো, আদ্রিতা বলো। আদ্রিতা, ডিপথেরিয়া সম্পর্কে বলো। ডিপথেরিয়া সব নক কামড়ানি শুরু করে দিচ্ছে। হানিয়া বলো। কি বলবো? দিয়ে আমার রাগটা তুমি কমাইতে পারো নাকি? বলো। স্যার সর্দি জ্বর সম্পর্কে বলো। একদম সহজ একটা, একদম সর্দি জ্বর, একদম সহজ একটা ইংলিশ বলো। স্যার আপনার কথা শুধু বারবার আটকে আটকে আসছে। তোমার কাছে আটকে আটকে দেবো, কারণ তোমার কথা আটকে আটকে আসে। বলো আনিয়া, না পারলে না করো, স্যার পারি না। স্যার পারি না। বাহ, কি সুন্দর করে বলো, স্যার পারি না। স্যার একটা গিফট দিয়ে দেবো। আরে এই মুরসালিন বলো তো যক্ষা সম্পর্কে। স্যার যক্ষা। হ্যাঁ, স্যার যক্ষা না, যক্ষা সম্পর্কে বলো। বলো। ওই যে ও আটকে গেছে, মানে পড়া ধরলেই আটকে যায়, পড়া ধরলেই আটকে যায়, মানে পড়া ধরি সেই আটকে যায়। এই শাহরিয়ার নাফিস, শাহরিয়ার নাফিস বলো টাইফয়েড সম্পর্কে বলো। আবার চলে গেছে, যেগুলো চলে গেছে এগুলো বের করে দিব আমি। পারো না শাহরিয়ার? তোমার গার্ডিয়ানে ডাক্তার একটু বলি, ও কি পড়া পড়ে শুনি। ডাক্তার শুনি, ডাক দাও। তোমার আম্মুরে বলি আমি পড়াতে শিখো না। স্যার আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আমার নেটওয়ার্ক প্রবলেম হয়েছিল।
একটু পরে দাও, আগে আর আমাদের অফিসে দিয়ে নিই। ডাক্তার সেটা দিই। পড়া যায় আমারে। এই যে আজকে বলে দিলাম, এরপর থেকে যে যাদের পড়া ধরবো, পড়া যদি না পারানোর সাথে সাথে তার আব্বু আম্মুরে ডাইকে তারপর তার বিচার দিবে। আর অন্যান্য যারা এখানে থাকবে সবাই সাক্ষী দিবা। স্যার যদি কেউ এখান থেকে চলে যাও, আমি তার ফোন করে তার বাবা মারে ফোন দিব। বলেছিলেন। ঠিক আছে, যদি কেউ বাবা মারে ডাক দিলে এখান থেকে চলে যাও, পরের দিন ক্লাসে আসলে তো তারা ধর্মই আর ফোনে কল দিয়ে তারপর বাবা মারে একদম ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকা অবস্থা, আর অন্যান্য সবাই সেগুলো সাক্ষী দিবে। মোসারিন বলো, কি সম্পর্কে ধরছিলাম? যক্ষা? জি স্যার। বলো। এটি একটি জীবাণুবাহিত রোগ। ক্ষুধা, মন্দা, দুর্বল বোধ, দ্রুত ওজন হ্রাস, জ্বর ইত্যাদি যক্ষার লক্ষণ। ফুসফুসের যক্ষার ক্ষেত্রে বুক ব্যথা ও কাশির হয়। কাশির সাথে রক্ত উঠে আর মাথা ব্যথা করে। এই যক্ষা প্রতিরোধের জন্য টিকার ব্যবস্থা দরকার। বই দেখে বলছো? তার সামনে এর সামনে রেখে কি মানে রেখে কি বলা যায় না? বলো চাই। স্যার দেখেন বই সামনে। তুমি হ্যাঁ বা না বলবা, স্যার বলি নাই। মানে এটা বলছি। নো স্যার দেখেন। ওকে, শেষ। তাইলে আজকে কতজন আসছে? আলহামদুলিল্লাহ 17 জন আইছেন। 17 জনে 16 জনই বরাবর না, তাই না? আমরা একটু হাসি খুশি মানে ঈদের মতো খুশি নিয়ে বলি তো দেখে পড়া পারি না, হাতুচে করি। পড়া পারো না কে হাতুচে করো। আবার বড় জন্ম কিন্তু হানিয়া পড়া পারো না, হাতুচে করো। সিরাত হাতুচে করো। পড়া পারো না কে হাতুচে করো বলছি না? আয়েশা পড়া পারো? জি স্যার। আচ্ছা, এই শাহরিয়ার বেটা হাতুচে করো না কেন? হাতুচে করো। নুসাত তাবাসসুম পড়া পারো? হাতুচে করো নাই কেন? গাল পয়সা থামো, মানে একদম গাল ফাটাই হাতুচে করো। নুসাত তাবাসসুম হাতুচে করতে বলছি, পড়া না পারলে। আবার লজ্জা করে এখন পড়া দিলে পড়া পারো না, তখন লজ্জা করে হাতুচে করো। নুসাত তাবাসসুম হাতুচে করতে বলছি আমি। এই শেখ আমির হামজা পড়া দিলে পড়া পারো না, হাতুচে করো না কেন? স্যার স্টিকার দিয়ে হাতুচা করছে। এই যে হাতে চিহ্ন নুসাত আছে। তুমি কিন্তু হাতুচে করো না, দেখো সবাই হাতুচে বলছে, হাতুচে করো। আন্দালে পড়া বলো, তোমার পড়া ধরতেছি না, পড়া বলো। পড়া পারো? স্যার আমি কিন্তু হাতুচা মানে স্টিকারের উপরে দিয়ে রাখছিলাম। ওর সমস্যা নাই। আচ্ছা, হাত নামান সবাই। এবার নুসাত তাবাসসুম, দাদা তোমার গার্ডিয়ানকে আমি নিজে ফোন করি। হাতুচে করতে বলছি, তুমি হাতুচে করো নাই। আচ্ছা, হাত নামাও সবাই। আয়েশা একটা পড়া বলো, এটা শুনে আমরা আমাদের পড়াতে চলে যাবো। ম্যালেরিয়া সম্পর্কে কিছু বলো আয়েশা। ম্যালেরিয়া একটি ভাইরাসজনিত রোগ। এই রোগের লক্ষণ হচ্ছে শরীরের ব্যথা, বমি বমি ভাব, ক্লান্তি ভাব, ডায়রিয়া ইত্যাদি। অ্যানোফিলিস জাতীয় স্ত্রী মশার কামড়ে এই রোগ হয়। এই মশা আক্রান্ত ব্যক্তিকে কামড়ানোর পর অন্য কোনো ব্যক্তিকে কামড়ালে সেই ব্যক্তিও এই রোগে আক্রান্ত হয়। এই মশাগুলো আক্রান্ত ব্যক্তিকে কামড়ানোর পর যদি সুস্থ কোনো লোকের কামড় দেয়, সুস্থটা বলতে হবে, হ্যাঁ, সুস্থ কোনো লোককে যদি কামড় দেয় তাহলে সেও আক্রান্ত হবে। ওকে। দ্বিতীয় অধ্যায়ে কত পর্যন্ত আছে পাঠ? সম্পূর্ণ না, 4 পর্যন্ত আছে। কি কত পর্যন্ত আছে আবার দেখি একটু।
তৃতীয় অধ্যায়ের সম্পূর্ণ আছে এটা না? পাঠ 4 আর 5 পরে থাকবে, লিখে নাও। পাঠ 4, 5 তৃতীয় অধ্যায়ের, আমি লিখে দিচ্ছি, দাঁড়াও। নিয়েছি স্যার, ক্যামেরাটা একটু উপরের দিকে করবেন। আগে স্যার লিখে নিন। তোমরা কথা বললো না, তাহলে তোমাদের ছবিটা স্ক্রিনে চলে আসে, দেখা যায় না বল। তুমি যে স্যারকে স্ক্রিনে আনতে পারবে, তুমি নিজে। আবার বলো। স্যার কিছু না, কিছু করি না। এটা লেখার পরে 4, 5 আমি করে দিব, আমরা একটু করে নেব, সম্ভব 10 মিনিট আছে তো। স্যার এই যে আপনি কি পার্ট 4 কি যে সময় যতটুকু আছে ততটুকু কি পার্ট 4তে পড়াবেন? যতটুকু পড়াতে পারবো। জি স্যার, কি বলছেন? যতটুকু পড়ানো সম্ভব হয় ততটুকু পড়া বুঝিয়ে দিব। লেখা শেষ সবার? Yes sir. Yes sir, writing finish. পার্ট 4, পার্ট 4 এ কি আছে? সংক্রামক রোগের কারণ ও ফলাফল। সবার সামনে বই আছে? Yes sir. জি স্যার। জীবাণুর সংক্রমণের কারণে অনেক রোগের সৃষ্টি হয়। আমাদের চারপাশে নানা রকমের জীবাণু ঘুরে বেড়াচ্ছে। বিভিন্ন রোগের জীবাণু প্রতিনিয়ত মানুষের দেহে প্রবেশ করে, তবে রোগীর জীবাণু দেহে প্রবেশ করলেই সে রোগে আক্রান্ত হবে এমন নয়। জীবাণুকে প্রতিরোধ করার জন্য আমাদের শরীরে প্রতিরোধের ব্যবস্থা আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা। শরীরে এই প্রতিরোধ ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী না হলে রোগ জীবাণু জয়ী হয়, ফলে সে অসুস্থ হয়ে পড়ে। অপরদিকে যার শরীর সবল ও মজবুত, জীবাণু তার শরীরে প্রবেশ করলেও তার প্রতিরোধ ব্যবস্থা জীবাণুকে ধ্বংস করে। জীবাণু এত ক্ষুদ্র যে খালি চোখে দেখা যায় নাকি? না স্যার, দেখা যায় না। দেখা যায় না। দেখা যায় না। লক্ষ কোটি বছর আগেও পৃথিবীতে জীবাণুর অস্তিত্ব ছিল না। তবে সকল জীবাণুই যে শরীরের জন্য ক্ষতিকর তা নয়। কোন কোন জীবাণু মানব দেহের জন্য উপকারীও বটে। সংক্রামক রোগকে আমরা অণুজীব ঘটিত রোগ বলতে পারি। সংক্রামক নামকরণ এই জন্য হয়েছে, এই রোগগুলো এক ব্যক্তির বা প্রাণীর দেহ থেকে বিভিন্ন উপায়ে অন্য ব্যক্তির দেহে সংক্রমিত হতে পারে বা হয়ে থাকে।
বিভিন্ন রোগের সংক্রমণ বিভিন্ন রকম, কতগুলো রোগ আছে অল্প সময়ের মধ্যে মহামারী আকার ধারণ করে, যেমন কলেরা, পছন্দ, ডায়রিয়া, চোখের প্রদাহ ইত্যাদি। কোভিড-19ও কিন্তু সেম। সংক্রামক রোগের উৎস হচ্ছে তিনটা। কয়টা? তিনটা। কি কি দেখি আমরা। সংক্রামক রোগ হওয়ার ক্ষেত্রে একটা চেইন বা সিকল আছে, এই সিকলের তিনটা অংশ। এক হচ্ছে রোগের উৎস, দুই রোগ বিস্তারের মাধ্যম, তিন হচ্ছে রোগ সংক্রমিত হতে পারে এমন সম্ভাবনা নয় ব্যক্তি। সংক্রামক রোগ বিস্তারের কারণ। সংক্রামক রোগের বিস্তারকে নিম্নলিখিত শ্রেণীবিন্যাস করা যেতে পারে। একটা হচ্ছে প্রত্যক্ষ স্পর্শ, একটা হচ্ছে পরোক্ষ স্পর্শ। প্রত্যক্ষ হচ্ছে সরাসরি, পরোক্ষ হচ্ছে সরাসরি না। তোমার এই হাত, আমার এই হাত দ্বারা যদি সরাসরি ধরি, এটা হচ্ছে প্রত্যক্ষ একদম, হ্যাঁ। আর এটাকে যদি আমি এই হাতটাকে এই হাতে যদি সরাসরি না ধরে, এই যে ডাস্টার, এই ডাস্টারটা আমি এই হাতটাকে এই ডাস্টারটা ধরলাম, হ্যাঁ, এটাকে যে ডাস্টারটা ধরছি, এটা হচ্ছে পরোক্ষ স্পর্শ, অর্থাৎ যে স্পর্শটা সরাসরি হয় না। এই যে আমি ডাস্টারটাকে ধরছি, এই ধরার ফলে এই ডাস্টারটা আমি এখন রেখে দিলাম, রাখার পরে ধরে এখানে এই ডাস্টারটা ধরছি, ধরার পরে আবার আরেকজন এখানে ধরতেছি। এটা কি হলো? ও আমার স্পর্শ হইছে, কিন্তু কিসের মাধ্যমে? আমার স্পর্শ ডাস্টারের মধ্যে হয়েছে, সেই স্পর্শের মধ্যে ও আবার স্পর্শ করছে, তার মানে এটা কি? পরোক্ষ স্পর্শ। তো প্রত্যক্ষ স্পর্শ হচ্ছে সরাসরি স্পর্শ একদম। রোগাক্রান্ত ব্যক্তির সাথে সরাসরি দৈহিক সম্পর্ক বা যৌন স্থাপনের মাধ্যমে এই রোগ অন্যের দেহে প্রবেশ করে, যেমন এইডস, বিভিন্ন চর্ম এবং চোখের রোগ। এটা কি ক্লাস স্যার? ইসে ব্যাপারে সাহেব মিউট করেন। স্যার এটা কি ক্লাস? জোরে বলো। স্যার ও জিজ্ঞেস করছে এটা কি ক্লাস? আমি বের করে দিচ্ছি, দাঁড়াও। ও কোন ক্লাসে এতক্ষণে জিজ্ঞাসা করে? তুমি কি নতুন আমাদের স্কুলে? এই তুমি নতুন? নতুন নাকি জিজ্ঞাসা করছি আমি? স্যার রুটিন নাই তোমার বাসায়? স্যার আসছে উনি তো এডুকেশন লেখা। এটা কি পড়াচ্ছি? এডুকেশন মানে কি? ফিজিক্যাল এডুকেশন, শারীরিক শিক্ষা শাস্ত্র। আরে না ভাই করুন না স্যার। মিউট করো, তুমি মিউট করো তাড়াতাড়ি, না রাগ উঠবে এখন। এডুকেশন জি, এই বইটাই। বুঝে কুদার নামে কোন বই খুলে বই আছে লাভ লাইব্রেরি, নামা শিক্ষা বই বের করবো নাই তো আবার। তো প্রত্যক্ষ স্পর্শ, পরোক্ষ স্পর্শ বুঝি আমরা। একটা হচ্ছে পরোক্ষ স্পর্শ বলছি আমি বাহন বাহিত, যেমন বাহন বাহিত বলতে এখানে খাদ্য, পানি, দুধ, রক্ত, বরফ ইত্যাদি বোঝায়। এইসব পদার্থকে আশ্রয় করে বিভিন্ন রোগ সংক্রমিত হয়। আসলে পার্ট 4 এ এই তো আর কিচ্ছু না। সংক্রমণ রোগের যে উৎস আর রোগ বিস্তারের যে কারণ এই সম্পর্কে বলা আছে। আর পার্ট 5 এ কি আছে একটু দেখি আমরা। সংক্রামক রোগের প্রতিরোধ। পার্ট 5 এ আছে সংক্রামক রোগ কিভাবে প্রতিরোধ করা যায়। দেখি একটু কিভাবে প্রতিরোধ করা যায়। 37 পৃষ্ঠার অর্ধেকের দেখো, অর্ধেক। সংক্রামক রোগ প্রতিরোধের জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। 1 নম্বরে বলছে টিকা গ্রহণ। যেসব রোগের জন্য প্রতিরোধমূলক টিকা রয়েছে, শিশু বয়স্কদের যথাসময়ে সেই টিকাগুলো নিতে হবে। যদি কোনো রোগের জন্য নির্দিষ্ট সময়ের ব্যবধানে একাধিকবার টিকা নেওয়ার ব্যবস্থা থাকে, তাহলে সে ব্যবধান মেনে নিয়মিত টিকা দিতে হবে। ঘরে পোষা পশু পাখি থাকলে তাদেরও নির্দিষ্ট সময় টিকা দিতে হবে। আমরা তো পোষা পাখি খালি পালি, খাইবার দেই আর পালি, মনে করি যা কিছু লাগবে না। কিন্তু অরোজে অসুখ বিসুখ হয়, অরোজে টিকা লাগে, কেউ জানি কেউ দেই না। দেই অনেকে মুরগি পালারা ওই যে খামার করে না, ব্রয়লার মুরগির খামার, লেয়ার মুরগির খামার, ওরা খামারে দেয়। বাসা বাড়িতে যারা মুরগি পালি তারা কেউ টিকা দেয় না। যাই হোক, ওদেরও সময় মতো টিকাগুলো দিতে হবে।
আমাদের দেশে যেসব রোগ প্রতিরোধের জন্য টিকা দেওয়ার ব্যবস্থা আছে সেগুলো হলো বসন্ত, টাইফয়েড, যক্ষা, ইনফ্লুয়েঞ্জা, হিমোফাইলাস, পোলিও, ডিপথেরিয়া, হপিং কাশি, হাম, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি, জল বসন্ত, জরায়ু মুখের ক্যান্সার ইত্যাদি। ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, নিজ শরীর, পোশাক, আসবাবপত্র, রান্নার তৈজসপত্র, বাসন কোসন, বসবাসের স্থান, বাথরুম, বসবাস বাড়ির বসত বাড়ির কারবার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এরপরে বলছে হাত ধোয়ার অভ্যাস করতে হবে। অতএব এইগুলা তোমরা ভালোভাবে পড়বা, পারবে না? পারবে না সবাই? ইয়েস স্যার। আচ্ছা তাহলে বাসায় পড়ো, হ্যাঁ? আমার ভালো মুখস্থ করে, সময় কিন্তু শেষ। সবাই ভালো থাকো, হ্যাঁ? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।